আসসালামু আলাইকুম সবাইকে। জোর করে ভালোবাসা গল্পের 5 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আয়েশা বেগম বললেন, এই সংসারের সবকিছু রাজত্ব তো আমিই করি। তোমার আব্বা কোনো রাজ্যের রাজা না হলেও এই সংসারের রাজা হেই, আমি রানী আর তুমি রাজকুমারী। রজনী বলল, আমার আব্বার মতো কি সবাই ভালো আম্মু? আয়েশা বলল, সব পুরুষই ভালো মা, একটা জিনিস মাথায় রাখবা, শুধু পুরুষ মানুষে কারো দাসত্ব করতে পছন্দ করে না, তাদের সাথে জোরে জোরে কথা কোন যাইব না, হুকুমও করণ যাইব না, তারা হুকুম মানতে চায় না, তাগলগে বেশি বাড়াবাড়ি করণ যাইব না, তা করে ভালোবাসতে হইব, ভালোবাসা কইলে পুরুষ মানুষ জানও দিবার পারে। মায়ের কথায় ভাবনার অতলে বিভোর হলো রজনী। আর এদিকে কলেজ টাইমে কলেজের গেটে দাঁড়িয়ে আছে প্রান্তিক। সকাল 10টা ওভার হয়ে গিয়েছে, রজনী কলেজে প্রবেশ করেনি। রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে শ্রাবণ। রজনী আজ খোয়াও পার হয়নি। শ্রাবণ থেকে নিউজ নিয়ে সিগারেট ধরালো, একের পর এক সিগারেট টেনেই যাচ্ছে। কেন আসেনি? ওর কি শরীর খারাপ? দুশ্চিন্তায় কেমন অস্থির হয়ে পড়লো প্রান্তিক। পকেট থেকে ফোন বের করে শ্রাবণকে কল দিয়ে বলল, ঘাটেই দাঁড়া, আমি আসতেছি। শ্রাবণ বলল, কোথায় যাবেন ভাই? প্রান্তিক বলল, শ্বশুর বাড়ি। শ্রাবণ বলল, ভাবিদের বাড়ি যাবেন? প্রান্তিক বলল, হ্যাঁ। শ্রাবণ বলল, গিয়ে কি বলবেন? মাইন্ড করবে না? প্রান্তিক বলল, আমি গেলে জামাই আদর করবে শ্বশুর শাশুড়ি। শ্রাবণ বলল, আর ভাবি? ভাবি তো রেগেই যাবে। প্রান্তিক বলল, তোর ভাই কি যেমন তেমন চিজ, কিভাবে রাগকে প্রেমে পরিণত করতে হয় তা তো ভালোই জানে। 10 মিনিট পরে প্রান্তিক শ্রাবণের কাছে পৌঁছালো। শ্রাবণ প্রান্তিকের বাইকের পিছনে বসলো। প্রান্তিক বাইক চালাতে চালাতে আয়নায় নিজের চেহারা দেখছে বারবার। শ্রাবণকে বলল, দেখ তো আমাকে কেমন লাগছে। শ্রাবণ বলল, পুরাই ড্রেসিং ভাই। প্রান্তিক বলল, পাম দিচ্ছিস? শ্রাবণ বলল, ভাই আপনি নিজেও জানেন আপনি কত সুন্দর, তবুও এসব কি জিজ্ঞেস করেন? শ্রাবণের ভাই নিঃসন্দেহে একজন হিরো, তাও সুপার হিরো। প্রান্তিক বলল, তোর ভাবি পছন্দ করে না কেন? শ্রাবণ বলল, ভাই ভাবি আপনারা দেখেই ক্রাস্ট, বাট অন্য কোনো কারণে রাগান্বিত, বিষয়টা পরে জানা যাবে। আরো 10 মিনিট পরে প্রান্তিকের বাইক গিয়ে থামলো মনসুর আলীর উঠানে। তখন মনসুর আলী বাড়িতেই ছিলেন। ক্ষেত থেকে তাজা সবজি তুলে এনেছেন। আয়েশা বেগম সাথে সবজি মেপে দিচ্ছেন। প্রান্তিককে দেখে মনসুর আলী ভীষণ অবাক হলো, সাথে সাথে উঠে দাঁড়ালো। আয়েশা বেগমের দিকে তাকিয়ে বলল, আরে দেখো দেখো কেডাই আইছে, আজ না আমরা বাজানের কথাই কইছিলাম। আয়েশা বেগম ভীষণ অবাক হলেন, সাথে আনন্দিত হয়ে বললেন, হ কইতেছিলাম তো, গরিবের বাড়িতে হাতির পাড়া, ভাবতেই তো পারতাছি না। প্রান্তিক নমনীয় ভাবে বলল, প্লিজ আপনারা এইভাবে বলবেন না, আমাকে লজ্জা দিচ্ছেন কিন্তু। আয়েশা বেগম মেয়েকে ডেকে বললেন, মা রজনী শিগগিরই 2টা চেয়ার নিয়ে আই মা। রজনী 2টো প্লাস্টিকের চেয়ার নিয়ে ঘর থেকে বের হলো। শ্রাবণ এগিয়ে গিয়ে চেয়ার 2টো ধরে বলল, আসসালামু আলাইকুম ভাবি, সুপ্রভাত, কেমন আছেন? ভাইকে দেখুন আজ পুরোই ড্রেসিং লাগছে। রজনী হিংস্র চোখে তাকালো শ্রাবণের দিকে। শ্রাবণ 2টো চেয়ার এনে রাখলো। মনসুর আলী বললেন, বাজান কিছু মনে করো না, তুমি আইসো আমি অনেক খুশি হয়েছি, কিন্তু কেন আইসো বাজান? না মানে তুমি তো এমনি এমনি আসার পোলা না। প্রান্তিক বলল, মনে হচ্ছে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজটি করতে এসেছি। মনসুর আলী বলল, কি কাজ বাজান? প্রান্তিক রজনীর দিকে তাকিয়ে বলল, আপনার জমির দলিলটা নিয়ে আসুন, জমিটা আপনারই থাকবে, চিন্তা করবেন না। মনসুর আলী খুশি মনে জমির দলিল আনতে গেলেন। যাওয়ার সময় আয়েশা বেগমকে বললেন, যাও দ্রুত সেমাই রান্না করো। আয়েশা বেগম রান্নাঘরে ছুটলো। রজনী মনে মনে বলল, কি মিথ্যুক, দলিল দেখতে এসেছে। প্রান্তিক রজনীর দিকে তাকিয়ে বলল, কলেজ নেই আজ? রজনী বলল, আছে। প্রান্তিক বলল, যাওনি কেন? রজনী বলল, আমার ইচ্ছা। প্রান্তিক শ্রাবণকে উদ্দেশ্য করে বলল, শ্রাবণ তোর ভাবি সবসময় রেগে থাকে কেন? শ্রাবণ বলল, ভাই বাড়িতে গেলে ঠিক হয়ে যাবে। রজনীর মুখের উপর সোজা সূর্যের কিরণ পড়লো, চোখ পিট পিট করে তাকাচ্ছে। প্রান্তিক গিয়ে এগিয়ে গিয়ে রজনীর মুখের সামনে চওড়া হাতটা ধরে বলল, তুমি না হয় রোজ রৌদ্র হয়ে এসো আমার আঙিনায়, আমি রোজ গায়ে রৌদ্র মেখে তোমায় অনুভব করব। রজনী আবারও হিংস্র চোখে তাকালো। প্রান্তিক আবারও বলল, এত নেশা কেন বালিকা তোমার 2টো চোখে? এই নেশা আমি কাটিয়ে উঠতে পারবো না কখনোই। রজনী বিরক্ত হয়ে রান্নাঘরে গিয়ে তার মায়ের পাশে বসলো। আয়েশা বেগম কড়াইতে 8টা মুরগির ডিম সিদ্ধ করতে দিয়েছেন। রজনী একটা পিড়ি টেনে বসলো, তারপর বলল, আম্মু সকালে কি এনার প্রশংসা করলো বাবা? আয়েশা বেগম বলল, হ মা। রজনী বলল, এত প্রশংসার কারণ কি? আয়েশা বেগম বলল, মা এই পোলা বহুত ভালা, তুমি জানো না তাই, আমাকে গ্রামের ওই পোলা। রজনী বলল, আমাদের গ্রামের? কই আগে তো দেখেনি। আয়েশা বেগম বলল, গ্রামে তো আহে না, তাই কেউ চিনে না, অনেক ভালো একখান পোলা। রজনী বলল, কিন্তু দেখে তো চরিত্রহীন লাগছে। আয়েশা বেগম বলল, ছি মা, এসব কইও না, শুই না ফেলবো, এমন ভালা পোলাডারে এসব কইও না। রজনী বেশ অবাক হলো তার বাবা মার এহেন সরলতা দেখে। মানুষের উপর দেখে ভেতরে নাচে না বাবা মাকে দেখে মনে মনে ভীষণ আফসোস করলো। এই চরিত্রহীন লোকটা যে তার মেয়ের ক্ষতি করতেই তাদের সাথে ভালো কথা বলছে, তারা সেটা বুঝতেই পারছে না। মনসুর আলী দলিল বের করে নিয়ে এলো। প্রান্তিক পায়ের উপর পা তুলে দলিল দেখছে। রজনী খেয়াল করছে প্রান্তিক সেই তখন থেকে তার দিকেই তাকিয়ে আছে। দলিল দেখা যেন একটা বাহানা মাত্র, আসলেই তো বাহানা, হুদাই দলিল দেখার নাটক করছে। রজনী বেশ বিরক্ত হয়ে রুমে চলে গেল। আধ ঘন্টা পর আয়েশা বেগম ডিম সিদ্ধ, সেমাই, মুড়ি মাখা, ঘরে তৈরি মোয়া দিলেন নাস্তার জন্য। মনসুর আলী বললেন, বাজান এইগুলা নহন খাও, দুপুরে একবার ভাত খাইয়া তৈ যাইও। শ্রাবণ আর প্রান্তিক দুজনেই বলল, না না চাচা, আমাদের অনেক কাজ আছে, হঠাৎ মনে হলো আপনার দলিলটা দেখতে হবে, তাই চলে এলাম। মনসুর আলী বললেন, বাজান জমি খান কি পাইবো? প্রান্তিক বলল, এটা আজ থেকে আপনার, কেউ সালিশে ডাকবে না আপনার নিয়ে, এই জমিতে গেলেও কেউ ঝামেলা করবে না।
মনসুর আলী খুশি হয়ে বললেন, হাঁচা কথা কইতাছো বাজান? প্রান্তিক বলল, জি চাচা। প্রান্তিকের এখন উঠতে হবে, কিন্তু যাওয়ার আগে রজনীর মুখটা তাকে দেখতেই হবে। আয়েশা বেগমের দিকে তাকিয়ে বলল, চাচি হাত মুছবো। আয়েশা বেগম রজনীকে ডেকে বললেন, রজনী মা একটা গামছা নিয়ে আইসো। রজনী গামছা নিয়ে আসতেই প্রান্তিক রজনীর সামনে পা এগিয়ে দিল, সাথে সাথে বেঁধে পড়ে গেল প্রান্তিকের বুকের উপর। প্রান্তিক রজনীর কোমর শক্তভাবে জড়িয়ে চেপে ধরে ফিসফিস করে বলল, এই তো মেঘনা চাইতেই জল, আমি তো এটাই চাইছিলাম। এটা এক প্রকার স্বপ্নের মতো আমার কাছে। আমি চাইছি না যে তুমি আর ওঠো, আজীবন আমার বুকেই থাকো। রজনী চোখ রাঙিয়ে দ্রুত উঠে দাঁড়ালো। মনসুর আলী বললেন, মা পয়রা গেলা কেমনে? প্রান্তিক বলল, গায়ে বল নেই, এই সিদ্ধ ডিমগুলো খাইয়ে দিন চাচা আপনার মেয়েকে। রজনী আবারও রাগি চোখে তাকালো। প্রান্তিক আর শ্রাবণ বাইক নিয়ে বেরিয়ে গেল। মনসুর আলী আজ ভীষণ খুশি, তার সাথে আয়েশা বেগমও। রজনী ঘরে গিয়ে জানলা ধরে দাঁড়িয়ে আছে প্রান্তিকের শার্টটা ফিরিয়ে দেওয়ার জন্য, কারণ রজনী জানে প্রান্তিক এদিক দিয়ে যাবে আর জানালার দিকে তাকাবেই। সত্যিই তাই হলো। যাওয়ার সময় জানালায় রজনীকে দেখে প্রান্তিক বাইক থামালো। বাইক থামিয়ে বলল, কি ব্যাপার রজনীগন্ধা, আমি চলে যাচ্ছি বলে খারাপ লাগছে? ইউ মিস মি? রজনী আশেপাশে তাকিয়ে দেখে নিল কেউ আছে কিনা। কাউকে না দেখতে পেয়ে প্রান্তিকের কথার উত্তর দিল, জি না, আপনার শার্টটা ফিরিয়ে দেবো বলে দাঁড়িয়ে আছি। প্রান্তিক বলল, বুঝি বুঝি, শার্ট ফিরিয়ে দেওয়ার বাহানা মাত্র। রজনী বলল, আপনার যা ইচ্ছা বুঝুন, ধরুন আপনার শার্ট। প্রান্তিক বলল, দূর থেকে দিতে পারবে? তোমার গায়ে তো বল নেই। রজনী বলল, আমার গায়ে বল নেই আপনাকে বলেছি। প্রান্তিক বলল, তাহলে পরে গেলে কেন? ইচ্ছে করেই। মানে তোমার আমার বুকে পড়তে ইচ্ছে করছিল? রজনী শার্টটা ছুড়ে দিয়ে জানালা বন্ধ করে দিল। কিছুক্ষণ পরে জানালা খুলে দেখলো প্রান্তিক নেই, তবে গাছ খোদাই করে লিখে রেখে গিয়েছে, তোমাকে এত সুন্দর হওয়ার অধিকার কে দিয়েছে রজনীগন্ধা? আই সোয়ার আমি কখনো হয়তো হার্ট ফেল করবো তোমাকে দেখতে দেখতে। আর এদিকে 3 দিন কেটে গিয়েছে। প্রিয়তা কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছে। প্রান্তিক বিজি থাকে বলে শ্রাবণই তাকে কলেজে পৌঁছিয়ে দেয়। শ্রাবণ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়তা গিয়ে বাইকের পেছনে উঠলো। শ্রাবণ বাইক চালাচ্ছে আর আয়নাতে প্রিয়তাকে দেখছে। প্রিয়তা শ্রাবণের পিঠে ঠুট্ট একটা কিল দিয়ে বলল, রাস্তা দেখে গাড়ি চালাও শ্রাবণ। শ্রাবণ বলল, দেখার মতো জিনিস পেছনে থাকলে রাস্তা দেখবো কিভাবে? প্রিয়তা বলল, বিলাই একটা, যত প্রেম ওনার আড়ালে এলেই ভাইয়ার সামনে মিনমিন করে। শ্রাবণ বলল, সমান দিকে সম্মান করি। প্রিয়তা বলল, ভয় পাও না তাই বলছো? শ্রাবণ বলল, না পাই না। প্রিয়তা বলল, আচ্ছা তাই? শ্রাবণ বলল, ভয় পাই না তার প্রুফ দিব? প্রিয়তা বলল, হুম দাও। শ্রাবণ বাইক থামালো। তাদের জোরালো একটা ধাক্কা লাগলো। প্রিয়তার মুখ শ্রাবণের পিঠে ঠেকলো। শ্রাবণ দুষ্টুমি করে বলে উঠলো, চুমু দিয়ে দিলে তুমি? প্রিয়তা এবার সত্যি সত্যি চুমু দিয়ে বলল, হ্যাঁ দিলাম। শ্রাবণ গাল এগিয়ে দিয়ে বলল, উফ এইবার দাও, দাও তো থুটে দাও প্লিজ, জান দাও। প্রিয়তা শ্রাবণের গালে একটা থাপ্পড় মেরে বলল, এই যে দিলাম। শ্রাবণ বলল, মাইর দেওয়ার পরে কিন্তু আদর দেওয়া উচিত। প্রিয়তা বলল, আদর নেওয়ার এত শখ, তাহলে বিয়ে করছো না কেন? শ্রাবণ বলল, আর একটু বড় হও, এখনো বাচ্চা তুমি। বউ বউ ফিলিংস আসুক তোমাকে দেখে, তখন বিয়ে করব। প্রিয়তা বলল, আমাকে দেখে এখন তোমার কেমন ফিলিংস আসে শ্রাবণ? শ্রাবণ বলল, প্রেমিকা প্রেমিকা। প্রিয়তা বলল, লুচ্চা কোথাকার, এত প্রেম আদর নিতে চাও, বিয়ে করতে চাও না? শ্রাবণ বলল, বিয়ে তো করেই ফেলেছি কবে। প্রিয়তা বলল, তোমার মতো ভীতু টাইপ ছেলের ওই মনে মনে বিয়ে করতে হবে বলেই প্রিয়তা একটা গাছের নিচে বসলো। এদিকে সাধারণত কেউ আসে না। শ্রাবণ এদিক দিয়ে রোজ প্রিয়তাকে কলেজে দিয়ে আসে। যাওয়ার সময় ওই ফাঁকা জায়গাটাই বসে কিছুক্ষণ। একটা বড় কৃষ্ণচূড়া গাছের সাথে হেলান দিয়ে বসে একান্তে কিছু সময় কাটায়। শ্রাবণ বাইকটা রেখে প্রিয়তাকে বলল, একটু উঠে দাঁড়াবে যান। প্রিয়তা উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, কি হলো? শ্রাবণ হাঁটু গেড়ে বসে প্রিয়তার সামনে একটা গোলাপ ফুল ধরে বলল, তোমার ভাইয়ের গাছের ফুল চুরি করা যা তা ব্যাপার নয়। তোমার ভাইয়ের বোনকে তোমার ভাইয়ের বাগানের ফুল দিয়ে প্রপোজ করছি। তুমি চাইলে অন্য জায়গা থেকে ফুল আনতে পারতাম, কিন্তু আনিনি, কারণ আমি দুঃসাহসী ছেলে, তাই সাহসী প্রেমিকের মতো কাজ করেছি। আই লাভ ইউ জান, আই লাভ ইউ সো মাচ। প্রিয়তা ফুলটা হাত বাড়িয়ে নিল। তখন শ্রাবণ প্রিয়তার হাতে তালুতে চুমু দিয়ে বলল, এই হাত দুটো এত সুন্দর কেন জান? এই সুন্দর কোমল হাত দুটোর মালিকানা শুধু আমার। প্রিয়তা ফুল নিয়ে বলল, আচ্ছা আমি কি বলবো বলো তো? খুশি হয়েছি আমি প্রচুর, কিন্তু হাসিও পাচ্ছে। ট্রাস্ট মি, জীবনে কেউ এইভাবে প্রপোজ করে কখনো? তুমি যে ডায়লগগুলো বলে প্রপোজ করলে। শ্রাবণ উঠে দাঁড়িয়ে বলল, আমি আনকমন পার্সন জান, বুঝতে হবে। প্রিয়তা খিলখিল করে হাসছে, হেসেই যাচ্ছে। সত্যি কি অদ্ভুতভাবে শ্রাবণ প্রপোজ করলো। শ্রাবণ মুগ্ধ হয়ে প্রিয়তার হাসি দেখছে। প্রিয়তার এই হাসির জন্য শ্রাবণ জান দিতেও পারে। প্রেমিকার হাসি পৃথিবীর সবকিছুর থেকে বেশি সুন্দর। প্রেমিকার হাসি পুরুষের মানসিক শান্তির কারণ। প্রেমিকার হাসি প্রেমিকের মন ভালো হওয়ার কারণ। শ্রাবণ আর প্রিয়তা কিছুক্ষণ গল্প করে উঠলো। কলেজ গেটে প্রিয়তাকে নামিয়ে দেওয়ার সময় বলল, আচ্ছা শোনো, রজনী নামে কাউকে চেনো? প্রিয়তার চোখ কপালে তুলে বলল, চিনি, কেন? শ্রাবণ বলল, মেয়েটাকে পছন্দ হয় তোমার? প্রিয়তা বলল, কি ব্যাপার বলো তো? শ্রাবণ বলল, ব্যাপার আছে। প্রিয়তা বলল, তুমি ইদানিং প্রায়শ কলেজের আশপাশ দিয়ে ঘুরঘুর করো, কাহিনী কি? শ্রাবণ বলল, কাহিনী আমার বউ এই কলেজে পড়ে। প্রিয়তা বলল, সত্যি কথা বলো, রজনীকে ভালো লেগেছে তোমার? আমার সতীন বানাতে চাইছো? প্রিয়তা বলল, কেন, বানালে তোমার আপত্তি নেই? প্রিয়তা বলল, শ্রাবণের বাচ্চা, আমি তোরে খাইয়া ফেলবো দেখিস, আমার ভাইকে দিয়ে তোর 13টা বাজাবো। শ্রাবণ বলল, এই জন্য মাফিয়াদের বোনকে ভালোবাসতে নেই, জীবনটা হাতের উপর থাকে, নিজের আত্মার মাগফিরাত কামনা করছি জান। কলেজ ক্যাম্পাসে বসে আছে রজনী, গভীর ধ্যানে মগ্ন, তীক্ষ্ণ দৃষ্টিতে ক্যাম্পাসের দুর্বাকাশের দিকে নিবদ্ধ। প্রান্তিককে সে বুঝে উঠতে পারছে না। প্রান্তিক যে খারাপ এটা পরিষ্কার, কিন্তু এত ভালো মানুষ সাজার ভান করছে কেন? রজনী নিজ মনে ভাবছে, প্রান্তিকের উদ্দেশ্য আমাকে বিছানায় নেওয়া, সে চাইলেই তো নিতে পারে। সেদিন দেখা হয়েছিল, সেদিনও নিতে পারত।
পারতো, তাকে আটকানোর ক্ষমতা তো কারণেই, তাহলে কেন সেটা করছে না? যেখানে যাচ্ছি সে কেন সেখানেই যাচ্ছে? তার চোখের দৃষ্টি তো ললসা নেই, একবারও ললসা দেখেনি। দেখেছে একজন পবিত্র প্রেমিককে, একজন পাগলাটে প্রেমিক। ঠোঁটের হাসিতে যেন একরাশ মুগ্ধতা। নিজের অজান্তেই প্রান্তিককে নিয়ে ভালো কিছু ভেবে ফেললো রজনী। সাথে সাথে নিজের মাথা চাকি দিল, নিজের প্রতি রাগ হলো। ছি, এসব কি ভাবছি আমি? এসব জঘন্য মানুষ তো এমন নিখুঁত অভিনয় করবেই। এরা হলো অভিনেতা, অভিনয়ে দক্ষ, এদের ভালো হওয়ার কারণ নেই, এদের অভিনয়ে ভোলা যাবে না। ঠিক তখনই রজনীর পাশে এসে বসলো প্রিয়তা। প্রিয়তার আগে গটমট করছে, কিন্তু খেয়াল করলো রজনী তার দিকে তাকাচ্ছে না, গভীর ধ্যানমগ্ন। রজনীর সামনে হাতের তুড়ি বাজালো প্রিয়তা। রজনী স্বাভাবিক হলো, প্রিয়তাকে বলল, এসেছিস? প্রিয়তা বলল, হুঁ এলাম। রজনী বলল, আজ কার সাথে এসেছিস? প্রিয়তা বলল, ওর সাথে এসেছি। রজনী বলল, তোর ওটা কলেজের গেট অব্দি আসে না কেন? প্রিয়তা বলল, আমি আনি না, খানিকটা দূরে নেমে যাই। রজনী বলল, কেন? প্রিয়তা বলল, আনি না তাই সে লুচ্চা আমার বান্ধবীর প্রেমে হাবুডুবু খাচ্ছে। রজনী চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কার প্রেমে? প্রিয়তা বলল, তোর। রজনী বলল, আমার? প্রিয়তা বলল, হ্যাঁ। রজনী বলল, কি আশ্চর্য। প্রিয়তা বলল, আরে হ্যাঁ, আজ আমাকে বলেছে তোমাদের কলেজে রজনী আছে না। রজনী বলল, আমার নাম কেমনে জানে? প্রিয়তা বলল, সেটাই ভাব, আমি তো তোর নাম বলিনি ওর সামনে, ও খুঁজে খুঁজে তোর নাম বের করেছে। রজনী বলল, ধুর, তুই আমার নাম বলেছিস কখনো ভুলে? প্রিয়তা বলল, উহু বলিনি। রজনী বলল, দেখ, আমি তাহলে আর তোর সাথে মিশবো না, আমি চাই না আমার জন্য তুই কষ্ট পাক। প্রিয়তা রজনীর চুল টেনে ধরে বলল, আরে মাথা খারাপ তোর? আমি হলাম ওর জান, আমি জানি ও তোর প্রেমে টেমে পড়েনি, তোকে হুদাই চেতালাম। ও আমাকে এত বেশি ভালোবাসে রজনী, ওর ভালোবাসার আকার আকৃতি একদমই বিশাল, আকাশের চেয়েও বিশাল। মাঝে মাঝে তো আমি অবাক হই, ও আমাকে এত ভালোবাসে কেন? রজনী বলল, তোদের ভালোবাসা অনেক কিউট প্রিয়তা, মিষ্টি ভালোবাসার গল্প শুনতেও শান্তি লাগে। প্রিয়তা বলল, রজনী, এবার গ্রামে গেলে কিন্তু তোদের বাড়িতে যাব। রজনী বলল, কবে যাবি? প্রিয়তা বলল, শীঘ্রই যাব, বাট তার আগে আপনি রেডি থাকবেন ম্যাডাম, 1 সপ্তাহ পর আমার জন্মদিন। রজনী বলল, আচ্ছা আসবো। প্রিয়তা বলল, 3 দিন থাকতে হবে কিন্তু। রজনী বলল, আম্মু রাজি হবে না রে। প্রিয়তা বলল, তাহলে আমার বাবাকে বলবো তোর বাবাকে বলতে। রজনী বলল, আচ্ছা। প্রিয়তা বলল, আচ্ছা তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? রজনী বলল, প্রিয়তা, আমার খুব বিপদ রে। প্রিয়তা বলল, কেন? রজনী বলল, একটা ছেলে আমার পিছু নিয়েছে, আমাকে নিয়ে খারাপ কথা বলা বলি করে, আমাকে ওরা বিছানায় নিতে চাই। প্রিয়তা বলল, কি বলিস? এই শহরে এত বড় গুন্ডা নেই যে আমার ভাইয়ের সামনে এসে দাঁড়াতে সাহস পাবে? তুই শুধু নাম বল সে কে, আমি ভাইয়াকে বলবো, ভাইয়া একদম আলু ভর্তা বানিয়ে দিবে। রজনী বলল, সেও অনেক ভয়ানক মানুষ, মানুষ ভয় পায় প্রচুর। প্রিয়তা বলল, আরে তুই তাহলে জানিস না, এসব মাস্তান আমার ভাইয়ের কাছে কিছুই না, আমার ভাইয়ার নামটাই যথেষ্ট ওদের জন্য। রজনী বলল, আমাকে একটু তোর ভাইয়ের সাথে কথা বলিয়ে দিবি, আমি সরাসরি শেয়ার করতে চাই। প্রিয়তা বলল, হ্যাঁ, জন্মদিনে আই, ভাইয়া থাকবে, সবটা বলিস। রজনী বলল, ওকে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি ওই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন, আর সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।